সকালে ব্রেকফাস্টের টেবিলে বসেছে শুভ্র আর আহিয়ান। মেঘা নিচে নেমেই হাস্যোজ্জ্বল মুখে ওদের সাথে বসতে বসতে হাসি মুখে দুজনের উদ্দেশ্যেই বলল, গুড মর্নিং ভাইয়া আর জিজু। আহিয়ান মাথা তুলে মুচকি হাসল, উত্তরে বলল, গুড মর্নিং মেঘা। প্লেট উল্টে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে খেতে বসল মেঘা। বোল থেকে একটা পরোটা আর কিছুটা সবজি তুলে নিয়ে ডাকল, মণি, আমার অমলেট দিয়ে যাও। শুভ্র চোখ তুলে তাকালো, খাওয়ার মাঝে প্রশ্ন করল, টুকটুকি উঠেছে? না ভাইয়া, ও তো ঘুমাচ্ছে, আজ আর ডাকিনি। পায়ের যা অবস্থা, ভার্সিটিতে তো যেতে পারবে না, ডেকে কি করব, ঘুমাকো। খেতে শুরু করলো মেঘা। আদ্র নিচে নামিনি এখনো। ঘর হতে বেরোতেই রৌদ্রের মুখোমুখি হয়েছে ও। রৌদ্র উঠে পড়েছে ঘুম থেকে, নিচে নামবেও নিজেও। দুই ভাইয়ের মধ্যাকার নিরর্থক প্রতিদ্বন্দ্বিতায় কেউ কারোর সাথে কথা বলল না। চোখে চোখ মিলতেই রৌদ্র চোখ ফিরিয়ে নিল আগে। আদ্র এই কয়দিনে যা কথা বলার চেষ্টা করেছে, রৌদ্রের প্রতিক্রিয়া না পেয়ে সে নিজেও হাল ছেড়ে দিয়েছে। রৌদ্র নির্বিকারে চোখ ফিরিয়ে নিতেই তপ্ত শ্বাস ফেলল আদ্র। শার্টের হাতা গোটাতে গোটাতে নিচের দিকে পা বাড়ালো। সিঁড়ির দুই দিকে দুই ভাই আগপিছ না করে একসাথে নামছে দৃঢ় পায়ে। রৌদ্র প্যান্টের পকেটে হাত পুরে, আর আদ্র শার্টের হাতা গোটাতে গোটাতে। দুজনের মুখশ্রীর ভঙ্গিমা নিরেট দুর্বোধ্য। আদ্র কিছুটা স্বাভাবিক হলেও রৌদ্রের কপালে বিরক্তিসূচক ভাঁজ। নিচে নামতে নামতে টেবিলে ওদের তিনজনকে দেখে মুচকি হাসল আদ্র। সিঁড়ি পেরিয়ে প্রফুল্ল স্বরে বলল, গুড মর্নিং গাইস। চকিতে হাসি সমেত ফিরল আহিয়ান, শুভ্র আর মেঘা। রৌদ্রকে না দেখেই প্রত্যুত্তরে একগাল হেসে খেতে খেতে উত্তর করল মেঘা, গুড মর্নিং ভাইয়া। এতেই চোয়াল খিচে আসলো রৌদ্রের। বিরক্তির ভাঁজ রূপান্তরিত হলো ক্রোধের ভাঁজে। হাত মুঠো হলো তৎক্ষণাৎ। কালো এই মেয়েটাকে গুড মর্নিং বলেছিল। প্রত্যুত্তরে এই মেয়ের থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি। আর আজ আদ্রের সৌজন্যমূলক শুভেচ্ছায় হাসি সমেত উত্তর করল এই মেয়ে। ক্রোধে জ্বলে উঠল রৌদ্র। দৃষ্টি নামিয়ে নিজেকে ধাতস্থ করে, শ্বাস টেনে ফের তাকায়। বরাবর মেঘার পাশের চেয়ারটা আদ্রের জন্য বরাদ্দ। বসার জন্য নিজের চেয়ারটা টেনে বের করতেই পিছন থেকে গজগজ করে এগিয়ে এসে ওর বের করা চেয়ারটাতে ঠাস করে বসে পড়ল রৌদ্র। আকস্মিক ঘটনায় আদ্র তবদা খেয়ে গেল। চেয়ারের পিঠে এখন ওর হাত। নিজের পাশের চেয়ারে আদ্রের জায়গায় রৌদ্রকে দেখে কয়েক পলক হাওয়া থামিয়ে মূর্তবনে চেয়ে রইল মেঘা। পলক ফেলে দৃষ্টি সরালো, ফের মনোযোগ দিল খাওয়ায়। আদ্র বেশ অনেকটা অবাক হয়েছে, সাথে সাথে শুভ্র আর আহিয়ানও। খাওয়া থামিয়ে হাঁ করে রৌদ্রের দিকে তাকিয়ে আছে দুই জোড়া দৃষ্টি। আদ্রের দৃষ্টি সমেত তিন জোড়া। আহিয়ান গলা ছেড়ে খুক খুক করে কেশে উঠল। তিনজনে একে অপরের দিকে চাওয়াচাই করে ভ্রু নাচালো। আদ্র ঘাড় উঁচিয়ে শ্বাস ফেলল ফোঁস করে। বেশ কিছু ভাবল না। অন্য পাশে মেঘার সামন বরাবর আরেকটা চেয়ার টেনে বসল। এতক্ষণে রৌদ্র কারোর দিকে তাকায়নি। আদ্র পরোটা, সবজি, সেদ্ধ ডিম সবটা নিজেই নিজের প্লেটে তুলে চোখ নামিয়ে খেতে আরম্ভ করেছে এর মধ্যেই। বাকি আছে রৌদ্র। নিজের হাতে এক গ্লাস পানি ঢেলে খায় নাকি কখনো? সে কি একা একা খাবার বেড়ে খাবে নাকি? বসে থেকেই হুঙ্কার ছাড়ল রৌদ্র, মম, খেতে দাও। কিচেন থেকে তড়িঘড়ি করে বেরোলেন রুবিনা কাবির। ছেলের প্লেটে সবটা বেড়ে দিলেন। শাহিনা কাবির বেরোলেন আর এক মুহূর্ত বাদ। মেঘার জন্য অমলেট করে নিয়ে আসলেন তিনি। মেঘার প্লেটের একপাশে সেটা রেখে আবার কিচেনের দিকে এগোলেন। খাবার চিবোতে চিবোতে বলল মেঘা, থ্যাংক ইউ মণি। রৌদ্র এবেলায় আর চোখে তাকালো মেঘার দিকে, পর মুহূর্তে ওর প্লেটের দিকে। ডিম ওর পছন্দ নয়, একেবারেই অপছন্দ।
এ বাড়িতে সকালের নাস্তায় সবার পাতে সেদ্ধ ডিম পড়ে, তবে মেঘার ক্ষেত্রে আলাদা দেখে কপাল কুঁচকালো রৌদ্র। এই মেয়ে সেদ্ধ ডিম পছন্দ করে না, এটা রৌদ্রের অজানা। মেঘার পাতে অমলেট দেখে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল রৌদ্র। পরোটা দিয়ে একটুখানি ডিম কেটে খেয়েছে মেঘা, বাকিটা আধো করে রেখে দিয়েছে। এমনি এমনি খেতেই ভালো লাগে বেশি। রৌদ্র কিছু একটা ভাবল। হঠাৎই মেঘার প্লেট থেকে আধো খাওয়া অমলেটটা তুলে নিল নিজের প্লেটে। মেঘা হকচকিয়ে বড় বড় চোখে তাকাতেই তৎক্ষণাৎ রাশভারী গলায় রৌদ্র বলল, এটা আমি খাবো। ছলকে রৌদ্রের মুখ পানে তাকালো মেঘা। রৌদ্রের কণ্ঠস্বরে একে একে বাকিরাও খাওয়া ফেলে তাকালো। রুবিনা কাবির ছেলের পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি হতবাক হয়ে কিছু বলার আগেই মেঘা দাপুটে গলায় কণ্ঠ খিচে বলল, এটা আমার ডিম। রৌদ্র সহসাই তাকালো মেঘার চোখ পানে। মেঘার রাগান্বিত লালচে দৃষ্টি, বিপরীতে ফিসলে দৃষ্টি রৌদ্রের। ঠোঁট বাঁকিয়ে হেসে পরিপ্রেক্ষিতে সহসা ভেঙিয়ে বলল রৌদ্র, তুই ডিমও পারিস? বলেই আবারও চোখ নামিয়ে হাসি চাপে রৌদ্র। খাওয়ায় মনোযোগ দেয়। এদিকে ভ্যাবাচাকা খায় মেঘা। না চাইতেই আকস্মিক রৌদ্রের কথাটা রসিকতা বুঝে ফিক করে হেসে ওঠে শুভ্র আর আহিয়ান। আদ্র বাদ পড়ল না। কেন যেন নিজেও হাসি আটকাতে পারল না। রৌদ্রের কথার সাথে সাথে মেঘার হতবাক বোকা বোকা চেহারাখানা দেখতেই ফিক করে হেসে উঠল আদ্র নিজেও। রৌদ্রের থেকে দৃষ্টি ফিরিয়ে হাসির ক্ষীণ ঝঙ্কার অনুসরণ করে মেঘা একে একে শুভ্র, আহিয়ান আর আদ্রের দিকে তাকালো আহাম্মক বনে। অমনি জোরপূর্বক ঠেলে ঠুলে হাসি চাপল সকলে। বাকিদের কথা বাদ, কিন্তু আদ্রের হাসিতে ফুঁসে উঠল মেঘা। বলল অভিযোগী স্বরে, ভাইয়া তুমিও? ঠোঁটে আঙুল চাপল আদ্র। ঘাড় ঝাঁকিয়ে ফিটফাট হয়ে গলা ছেড়ে বলল, কই আমি কি? নাকের পাটা ফুলিয়ে ফুঁসতে থাকে মেঘা। রুবিনা কাবির রৌদ্রের কাণ্ডে বললেন ভার গলায়, রৌদ্র, ওর পাত থেকে ডিম তুলে নিলি কেন তুই? খাবো তাই। তুই তো ডিম খাস না, আজ খেতে ইচ্ছে করছে। ওটা মেঘার এঁটো করা ডিম, ওকে ফিরিয়ে দে, আমি তোকে অন্য একটা ভেজে এনে দিচ্ছি। এটাই খাবো আমি। নাছোড়বান্দা জবাব রৌদ্রের। রুবিনা কাবির বিঘ্নিত না হয়ে পারলেন না। খানিক দাঁড়িয়ে থেকে ছেলের অভিব্যক্তি বোঝার চেষ্টা করেন। অতঃপর কিচেনের দিকে এগোন জায়গা ত্যাগ করে। এই ছেলের মতিগতি বোঝা বরাবর দুর্বোধ্য ব্যাপার। মেঘার খেল না। খানিক লজ্জাজনক অপমানিত বোধ হলো তার। বাকি খাবার ফেলে ফোঁস করে উঠে দাঁড়িয়ে বেসিনের দিকে এগোতেই আদ্র মোলায়েম কণ্ঠে ডাকল, মেঘ, সরি, আর হাসবো না, খেয়ে যা। তুমি নিজে খাও, আর ওই রাইনোমুখোটাকেও খাওয়াও। খাবো না আমি। রাইনোমুখো কাকে বলা হলো উপস্থিত কেউই বুঝল না। হাত ধুয়ে ব্যাগ নিতে উপরে উঠেছে মেঘা। ঘরে ঢুকে খানিক সময় নিয়ে আরেকটু পরিপাটি হলো। সাফা এখনও ঘুমিয়ে। মেঘা ওকে এক পলক দেখে দেয়াল ঘড়ির দিকে তাকালো। 9টার দোরগোড়ায় ঘণ্টার কাঁটা। পিলে চমকে তড়িঘড়ি করে ব্যাগ হাতে বাইরের দিকে দ্রুত পদে ছুটল মেঘা। দরজা মারিয়ে ঘর হতে বেরোনোর সাথে সাথে মুখোমুখি ঠাস করে ধাক্কা খেল শক্ত মতো কিছু একটার সাথে। অমনি নরম কোমলাঙ্গ ঝমঝমিয়ে ওঠে মেয়েটার। হুটহাট ব্যথা পেয়ে মৃদুস্বরে আর্তনাদ করে। অনুচ্চ মেয়েটার কপাল ঠেকেছে কারোর শক্ত উন্নত বক্ষে। না পিছিয়ে চিবু কুচিয়ে চোখ তুলে তাকালো মেঘা। নজরে পড়ল শৈলচূড়া সম অটল অব্যয়। নড়চড়হীনা শটান হয়ে দাঁড়িয়ে রৌদ্র। মুখভঙ্গিমা বরাবরের ন্যায় নিরেট অনুভূতিহীন। ক্লীন্ন মনে 2 পা পিছিয়ে আসলো মেঘা। কপালে বিতৃষ্ণ ভাঁজ ফেলে বাহু ডলতে ডলতে বিরস বদনে বলল, শরীর নাকি খাম্বা, এমনি এমনি রাইনো বলিনি আমি।
মুখের সাথে সাথে চেহারাও পুরো গন্ডারের মতো। যত সব। ফের গন্ডার সম্বোধনে ক্ষুব্ধ হয় রৌদ্র। চোয়াল খিচে 2 পা এগোয় মেঘার দিকে। পেছাতে গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকে মেঘার। মাঝামাঝি দূরত্ব রেখে ওর দিকে ঝুঁকে আসে রৌদ্র। চাপা স্বরে গর্জে ওঠে, ইডিয়েট, এইটুকুতেই ব্যথা পেলি? পরবর্তীতে মোকাবেলা করবি কি করে আমায়? মুখ ঝামটালো মেঘা। দেয়াল ঘেঁষেই ডান দিক থেকে সরে আসতে চাইল। ডান দিকের দেয়ালে নিজের বাম হাত ঠেসে মেঘার পথ রোধ করল রৌদ্র। নাক ফুলিয়ে শ্বাস ফেলল মেঘা। এই লোকের সাথে কথা বলা অভিরুচির সংকট। আর এই লোকটাই এই মুহূর্তে ওর এত কাছে। ডান দিকে বাধা পেয়ে বাম দিক থেকে সরে আসতে চাইল, একই কাজ করল রৌদ্র। এবার নিজের ডান হাত দেয়ালে ঠেসে মেঘার পথ বন্ধ করল সে। আরও একটু ঝুঁকে আসতেই কণ্ঠ চিপে খেকিয়ে উঠল মেঘা, প্রবলেম কি আপনার? তুই আমার প্রবলেম। কাছে আসবেন না আমার, দূরে সরুন। দূরে সরানোর চেষ্টাও করবি না, আর আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। শরীর থেকে রাইনো রাইনো গন্ধ ছাড়ছে, দূরে যান আমার থেকে। এতক্ষণে রৌদ্র একটু শিথিল হয়ে এসেছিল। শিথিলতা টিকল না আর। ফের চড়াও করে উঠল মস্তিষ্ক। দপ করে ক্ষিপ্ততা ঠিকরে উঠল। রক্তবর্ণ দৃষ্টিপাত করে রাগ ঠিকরে উচ্চারণ করল, ইভারা। এবার রাগের বিপরীতে ঠোঁট ফাঁক করে মেঘা। সেই তখন থেকেই একে অপরের চোখের দিকে তাকিয়ে। এবার তাকানোর দৃষ্টি আরও গাঢ় আর প্রখর হলো। মেঘার চোখের দিকে তাকিয়ে রাগ সামলাতে ডান হাতে দেয়ালে পাঞ্চ করে রৌদ্র। তৎক্ষণাৎ বাঁদিকে ফিরে খানিক চমকায় মেঘা। দাঁতে দাঁত চেপে কর্কশ স্বরে বলে ওঠে রৌদ্র, আমাকে রাগানোর চেষ্টা করবি না। তোর উপর রাখতে চাই না আমি। এখন আমার প্রশ্নের উত্তর দে। খাওয়া ছেড়ে উঠলি কেন তুই? আমার উপর রাগ দেখিয়ে, নাকি আদ্র তোর উপর হেসেছে তাই বলে? বল, কার উপর রাগ দেখিয়ে টেবিল ছাড়লি তুই? মেঘা প্রশ্নের মানে বুঝল না। কুঁচকে ফেলল কপাল। রৌদ্রকে ঝটকা মেরে ঠেলে বলল গমগমে গলায়, কী সব বলছেন? আদ্র ভাইয়ার উপর রাখতে যাব কেন আমি? এক্স্যাক্টলি। আদ্রের উপর রাখবি না। তোর রাগ থাকবে শুধু আমার উপর। তোর সব কিছু হবে শুধু আমাকে ঘিরে। ভুল করেও যদি আমার অধিকারে কাউকে ভাগ দিস, তাহলে থাপড়ে চোয়ালের সব দাঁত ফেলে দেব একদম। মেঘা মুখ বাঁকায়, তাচ্ছিল্য করে। বুঝেও অবুঝে, গৌরবদি বুঝেছে, তবুও বোঝানোর ভঙ্গিমা প্রকাশ করে না চেহারায়। রৌদ্র এবার ছাড়ে ওকে, পথ ছেড়ে দেয়। মেঘা পা চালিয়ে ধূপধাপ সিঁড়ির দিকে এগোয় গজগজ করতে করতে। কি যেন বলে হিসহিসিয়ে। একেই দেরি হয়ে গেছে, এই লোকের জন্য আরও বেশি দেরি হয়ে গেল। চক্ষু আড়াল না হওয়া অবধি পেছন থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল রৌদ্র। এমন সময় পেছন থেকে সিরাতের চিকন কণ্ঠের ডাক ভেসে আসে, রৌদ্র। সিরাতের ঘরের ব্যালকনিতে বুকে আড়াআড়ি হাত ঠেসে দাঁড়িয়ে আছে রৌদ্র। চোখে মুখে স্পষ্ট বিরক্তি, কপালে বৃতৃষ্ণ ভাঁজ। কোনোরূপ কথা না বলে সিরাত ওকে টেনে হিড়হিড়িয়ে নিজের ঘরে নিয়ে আসলো। বাধা দেওয়ার ক্ষমতা ছিল না রৌদ্রের। ওকে বারান্দায় দাঁড় করিয়ে রেখে এই মেয়ে এখন উধাও। বলে তো গেল এক পাও না নড়তে, কথা অনুযায়ী নড়েনি রৌদ্র। বিরক্তি সমেত দাঁড়িয়ে আছে। মিনিট 5 বাদ সিরাত আসলো। নিচে গিয়েছিল আহিয়ানকে অফিসের জন্য বিদায় দিতে। রামিসাকে খাইয়ে রুবিনা কাবিরের কাছে দিয়ে ফ্রি হয়ে আসলো সে। ঘর পেরিয়ে বারান্দায় গিয়ে রৌদ্রকে দেখে হন্তদন্ত হয়ে ডাকল, রৌদ্র, আছিস? আমি ভেবেছিলাম চলে যাবি। বিরক্তির মাত্রা বাড়ে রৌদ্রের। চলে যাব মানে? এ কেমন ঠেস দেওয়া কথা? বিরক্তি গিলে গমগমে স্বরে বলল, এখানে কেন ডাকলে সেটা বলো। বেরোবো আমি। এখানে থাকার সময় নেই। সময় নেই কেন?
কোথায় বেরোবি? কী কাজ তোর বাইরে? সারাটা দিন বাইরে কী করিস তুই? রৌদ্র খানিক জড়িয়ে এলো, কণ্ঠ নুয়ে বলল, কাজ আছে। কি বলবে তাই বলো। তোকে দেখে অবাক হচ্ছি। কেন? অবাক না হওয়ার তো কোনো কারণ নেই। শুধু আমি কেন? বাড়ির সবাই স্তম্ভিত হচ্ছে তোর বিহেভিয়ারে। কেউ প্রকাশ করছে না দেখে সবটা নর্মাল আছে এখনো অবধি। তোর কি হয়েছে বলতো? কি আবার হবে? সেদিন মেঘাকে মারলি কেন? অলরেডি এর জবাব দিয়েছি, আর দিতে পারবো না। আর আজ আজ মেঘাকে কী সব বললি তুই? আমি কিন্তু শুনেছি। কি বলেছি? মনে কর। ভুলে গেছি। মুখে বলে মনে করাতে পারবো না। বড় বোন আমি তোর। তাহলে বড় বোন হয়ে এসবে ইন্টারফেয়ার করছো কেন? হ্যাভ ইউ নো শেম? রৌদ্র, বলো। সিরাত খানিক থমকে রইল। কি গাছাড়া ছেলে রে বাবা! না জবাবে গুরুত্ব আছে আর না লজ্জা। উল্টো ওকে জিজ্ঞেস করছে সিরাতের লজ্জা আছে কি নেই। শ্বাস ফেলল সিরাত। গলা ভার করে বলল, এত বছর পর ফিরে এসে বউয়ের প্রতি টান অনুভব করছিস? তৎক্ষণাৎ ঝলকানো দৃষ্টিতে রৌদ্র তাকায় সিরাতের দিকে। দুই ভাই বোনের চোখাচোখি হয়। রৌদ্র তেতে উঠে বলে, হু দ্য হেল ইজ দ্য ওয়াইফ? মেঘা। রৌদ্র চোখ সরায়, রেগে বলে, আমাকে রাগিও না আপু। ওই ইডিওটটা আমার বউ। হোয়াট এ জোকস। আই ডোন্ট কনসিডার হার অ্যাজ মাই ওয়াইফ। শি ইজ জাস্ট এ ফল্ট অফ মাইন। সিরিয়াসলি? ও শুধুই তোর মিস্টেক? ইয়া, নাথিং বাট এ মিস্টেক। ভেবে বলছিস? একদম। সিরাত ভ্রু উঁচায়, শব্দ করে শ্বাস ফেলে। রৌদ্রের ডান বাহুতে চাপড় মারার ভঙ্গিতে বলে, গুড। যদি এটাই হয়ে থাকে, যদিও শুধুই তোর ফল্ট হয়ে থাকে, যদি ওকে তুই সত্যি বউ না মেনে থাকিস, তাহলে এটা পরবর্তীর জন্য ভালোই হবে। পরবর্তীতে এই নিয়ে ঝামেলা হবে না আর। মেঘা ওর পথে এগোতে পারবে, নিজের মতো করে ওর জীবনটা সাজাতে পারবে কারোর সাথে। এটা ওর জন্যই ভালো হবে, বুঝেছিস? আব্বু তো বলছিল যদি বিয়ে হয়ে থাকে তাহলে ডিভোর্স হবে। বেকার বেকার অন্যের বউয়ের তকমা লাগবে কেন মেয়েটার শরীরে? তোর সাথে ডিভোর্স না হলে তো ও আর কাউকে বিয়েও করতে পারবে না। তুই বরং এবার দেশে ফিরে এসে একটা সুযোগ করে দিয়েছিস। এবার আইনিভাবে তোদের ডিভোর্সটা দিতে হবে। যদিও তোদের এই চাপা বিয়ের ব্যাপারে তেমন কেউই জানে না। এতে ডিভোর্স করানোতে সুবিধাই হবে। ঝামেলা পোহাতে হবে না বেশি। তুই তো ফিরবি আবার। কিরে, সত্যিই ফিরবি? তুই তো বেপরোয়া, কারোর কথা শুনিস না, কারোর ধার ধারিস না, ফিরতেও পারিস। তবে হ্যাঁ, ফেরার আগে ডিভোর্স পেপারে সাইনটা করে দিয়ে যাস, নয়তো পরে এক দেশ থেকে অন্য দেশে এসব পেপার পাঠানো জটিল ব্যাপার হয়ে যাবে। অত জটিলতার চেয়ে এটাই ভালো হবে। যাওয়ার আগে ডিভোর্স পেপারে সাইন। সিরাত আর কিছু বলতে পারে না, ওকে বলার সুযোগ দেয় না রৌদ্র। আন্না শোনার প্রয়োজন বোধ করে। শেষে সিরাতের দিকে এক পলক রোষাবৃষ্ট দৃষ্টিতে তাকিয়ে থেকে ফোঁস করে গজগজ পায়ে বারান্দা ত্যাগ করে সিরাতকে টপকে। সিরাত কথা শেষ না করেই ওকে যেতে দেখে পিছন থেকে ডাকল, রৌদ্র, আরে শোন, আমার কথা এখনো শেষ হয়নি। যাওয়ার আগে ডিভোর্স। ব্যাস, এইটুকুই। এবারও শেষ করতে পারল না কথা। বারান্দা পেরিয়ে ঘর, অতপর ঘর পেরিয়ে বাইরে বেরিয়ে ঠাস করে দরজাটায় সজোরে একটা লাথি বসালো রৌদ্র। বিকট শব্দে চোখ খিচে খানিক চমকে চুপসে গেল সিরাত। কথাটুকু আর শেষ করতে পারল না। হিসহিসিয়ে নিজের ঘরের দিকে এগোলো রৌদ্র। ও চলে যাওয়ার এক মুহূর্ত বাদ ফিক করে হেসে ওঠে সিরাত। দুই দিকে ঘাড় ঝাঁকিয়ে বিড়বিড় করে কিছু একটা। সন্ধ্যা গড়িয়েছে। আজ ছাদে ওঠা হয়নি টুকটুকির বিরহে। বেচারি হাঁটতে পারছে না, সেই একইভাবে শুয়ে বসে আছে।
খালি গিলছে সারাটা দিন। শুভ্র গাদা গাদা চকলেট স্ন্যাক্স এনে দিয়েছে। ভার্সিটি থেকে ফেরার পথে আদ্র নিয়ে এসেছিল। সারাটা দিন এসবই গিলে গেছে সাফা, মুখ বন্ধ রাখেনি এক মুহূর্ত। এখনও বসে বসে গিলছে। হাতে বিগ সাইজের একটা ক্যাডবেরি, ওর যা পছন্দ এটা বলে বোঝানো দায়। মেঘা কিছু না পেয়ে একখানা বই হাতে বসেছে, উপন্যাসের বই। অনেক বই সংগ্রহে আছে ওর, তবে পড়া হয় না তেমন। যখন খুব বোর লাগে, কোনো কিছু ভালো লাগে না, তখন মাঝে মাঝে একটা দুটো পৃষ্ঠা খুলে বসা হয়, চোখ বোলানো হয় পাতার ভাঁজে। এখনও তাই করছে মেঘা। বেড বরাবর সামনের সোফাটায় পা তুলে বসে শরীর একটু এলিয়ে দিয়েছে, চুল খোলা, ভেজা এখনও। সোফায় শরীর এলিয়ে দেওয়ায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছে দীপ্ত কেশরাশি। দীর্ঘক্ষণ পর পর পাতা উল্টাচ্ছে ধীর গতিতে। সাফা খেতে খেতে ওকে পরখ করেছে কয়েকবার। হাতের চকলেটটা প্রায় শেষ, আর দুটো বাইট নিলেই শেষ হয়ে যাবে। পাশে তাকালো। বিছানায় শুধুই র্যাপারগুলো পড়ে আছে অবহেলিতের ন্যায়। কতগুলো চকলেট নিয়ে বসেছিল, সব শেষ। এত তাড়াতাড়ি? চকলেটে আরেক কামড় বসিয়ে ডাকলো সাফা। মেঘা, টেবিলের ড্রয়ারে কিছু ক্যাডবেরি আছে, দে না প্লিজ, এগুলো শেষ হয়ে গেছে। মেঘা তাকালো হাঁ বনে। এই মেয়ে এত তাড়াতাড়ি সব শেষ করলো? সব শেষ করেছিস? খেয়ে ফেলেছি। টেবিলের ড্রয়ারে আরও কয়েকটা আছে, আমি দেখেছি কাল, তবে খাইনি। দে না। ওগুলো আমার, আদ্র ভাইয়া সেই কবে এনে দিয়েছিল, এখনও খাইনি আমি। আর তুই এক বসায় এত এত চকলেট খেয়ে নিলি। কি করব বল, সোচা জিভে লোভ সামলাতে পারে না। তুই তো খাবি না জানি, দে না। মেঘা বই বন্ধ করে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে চকলেটগুলো বের করে পাশে দাঁড়িয়ে ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, একটু কম করে খা আমার মা, এত খেলে ক্ষতি হবে, বুঝিস না কেন? কে বোঝে না শুনি? পুরুষালী উচ্ছ্বাসিত ভরাট কণ্ঠে দুজনে চকিতে তাকায় দরজার দিকে। ফ্লাওয়ার বুকে হাতে নিয়ে দাঁড়িয়ে এক সুদর্শন যুবক। পরনে তার সাদা শার্ট আর কালো প্যান্ট, ঠোঁটে একরাশ কুসুমিত হাসি। সাফা দেখেই চেঁচিয়ে ওঠে হতচকিত হয়ে, মাই বাডি। ইয়েস বাডি। এগিয়ে যায় ছেলেটা। পেছন থেকে শুভ্র ঘরে না ঢুকে থমথমে গলায় বলল, আমি ফ্রেশ হতে গেলাম। বলেই চলে গেল সে। ছেলেটা এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ায়। প্রথমেই নজর দেয় সাফার পায়ের দিকে, অমনি হাসি গায়েব হয়ে যায় ঠোঁট থেকে। কপালে ভাঁজ ফেলে দীর্ঘশ্বাসে বলে, পা ভেঙেছে শুনলাম, এখন কেমন আছিস? খুব ভালো। তোমাকে দেখে আরও বেশি ভালো হয়ে গেলাম। লাস্ট সপ্তাহ থেকে পাত্তা মিলছে না তোমার। কোথায় ছিলে বলো তো, দেখিনি কেন? শহরে ছিলাম না, আজই আসলাম। ছেলেটার হাতের তরতাজা ফুলগুলো ভীষণ টানছে সাফাকে। হাত কিলবিল করছে ওগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য। ছেলেটা বুঝতে পেরে মৃদু হেসে ফুলগুলো বাড়িয়ে দিল। অমনি ঝাঁপিয়ে পড়ল সাফা, নাক ডুবিয়ে ফুলের ঘ্রাণ টেনে নিল নিজের মাঝে। গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। কপাল কুঁচকে ফেলল ছেলেটা, বাদ সাধল, ডোন্ট কল মি ভাইয়া, কল মি বাডি, নয়তো সব ফুল ফিরিয়ে নিয়ে যাব। আমি দিলে তবেই তো, এসব আমার, আর আমার জন্যই এনেছো আমি জানি। মুচকি হাসল ছেলেটা। মেঘার দিকে তাকালো এই পর্যায়ে। হাসি চওড়া করে বলল, কেমন আছো মেঘা? মুচকি হেসে উত্তর করে মেঘা, জি ভাইয়া, ভালো। আপনি? ভালো আছি। তবে শুনলাম সাফা নাকি ভালো নেই। এই, পা ভাঙলি কি করে তুই? দেখে চলতে পারিস না? পড়ে গিয়েছিলাম, ভাঙিনি, মোচকেছে। হাঁটতে পারছিস? কাল থেকে পারবো। শ্বাস পড়ল ছেলেটার বুক চিরে।
সরু মলিন চোখে পাখানা পরক করল সাফার। কিছুক্ষণ পর বাড়িতে ফিরল আদ্র। বেরিয়েছিল সে। ফ্রেশ হয়ে ঘর হতে বেরোতেই মুখোমুখি হয় শুভ্রর। শুভ্রর সাথে চেনা আরও একটা মুখ দেখে এক চিলতে হেসে বলে, আরে সায়ান ভাইয়া, কখন এলে? হাসল সায়ান ছেলেটা। উত্তর করল, এই তো একটু আগে। তুমি তো রাজশাহীতে ছিলে না? ফিরেছি আজ। আদ্র হাসি প্রগাঢ় করল। গলা ছেড়ে ভনিতা করে বলল, আচ্ছা, ফিরেছ আজই? শুনেছিলাম বিজনেস পারপাসে গিয়েছিলে। ভাইয়া তো বলল দিন 10 থাকবে। তবে এত তাড়াতাড়ি চলে এলে যে, কাজ হলো? চোখ পাকালো সায়ান। শুভ্রের রাগী ভঙ্গিমা দেখে দাঁত চেপে বলল, শালা রাগাস না। আমাকে রাগানোর চেষ্টা করছিস আর ওদিকে তোর ভাই ফুঁসছে। শুভ্র গটগটিয়ে ওদের দুটোকে পাশ কাটিয়ে নিজের ঘরে ঢুকল। তপ্ত শ্বাস ফেলল সায়ান। আদ্র না বুঝে শুধালো, কি হলো ভাইয়ার? আমি আমার বিজনেস ছেড়ে এসেছি, আর তোর ভাইয়ের জ্বলছে। লস হলে আমার হয়েছে, ওর কি? দাঁড়াতো, ওর খবর করছি আমি। সায়ানও গটগটিয়ে শুভ্রর পিছু নিল। ঘরে ঢুকে ফোন নিয়ে বসেছে শুভ্র। পায়ের উপর পা তুলে নিরেট ভঙ্গিতে ফোন স্ক্রল করছে। সায়ান ধপ করে ওর পাশে বসল। বলল পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে, হয়েছেটা কি তোর? এমন ভাব করছিস যেন তোর নিজের বিজনেসে ক্ষতি হয়েছে। ক্ষতি হলে আমার হয়েছে, তোর কি এতে? শুভ্র তৎক্ষণাৎ জলজলে চোখে তাকালো। খ্যাটখ্যাটে স্বরে ঝেড়ে বলল, তোর বিজনেস নয়, তোর বাপের বিজনেস। আর তোর বাপ আমার শ্বশুর। আমার শ্বশুরের লাখ লাখ টাকার ডিল ক্যান্সেল করে কোন আক্কেলে 3 দিন আগে বাড়ি ফিরলি তুই? কতগুলো টাকার ব্যাপার আছে এখানে, জানা নেই তোর? আজকের কনফারেন্স মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারিসনি। এর অর্থ কি? এই পুরো সপ্তাহের সব পরিশ্রম জলে ভাসিয়ে দিলি। এতগুলো টাকা ইনভেস্ট হয়েছে, গায়ে লাগে না এতে? লাগে তো, ভীষণ গায়ে লাগে। যার জন্য গায়ে লেগেছে তার জন্যই ছুটে এসেছি আমি। এসব মানি নো ফ্যাক্ট। বেঁচে থাকলে এমন হাজার ডিল হাতে আসবে। এবার না হয় মিস করলাম আমার কিউটি পায়ের জন্য। এইটুকু ছাড় দিতেই পারি। শুভ্র দুই দিকে মাথা নাড়ালো। এই পাগলকে কিছু বলেও লাভ নেই। যে ছেলে একটা ফোন কলে ভালো মতো সবটা না শুনেই এক ছুটে রাজশাহী থেকে রাজধানীতে আসতে পারে লাখ লাখ টাকার এগ্রিমেন্ট ফেলে, সে ছেলেকে আর কি বোঝাবে ও? বোঝালেও এই পাগল বুঝবে নাকি? সায়ান সোফার পেছনের দিকে হেলে মাথা এলিয়ে দেয়। চোখ বুজে শ্বাস টেনে মৃদুস্বরে বলে, তোর বোনের খুব লেগেছিল ইয়ার, ব্যথা পেয়েছে ভীষণ। দেখে রাখতে পারিস না ওকে একটু? ওই খচ্চরকে কতক্ষণ চোখে চোখে রাখা যাবে? ও কি ছোট বাচ্চা? কতক্ষণ দেখে রাখবো ওকে? যতক্ষণ না ও আমার কাছে আসে ততক্ষণ। যতক্ষণ না ওকে দেখে রাখার জন্য আমি ওকে নিজের কাছে নিয়ে আসি ততক্ষণ। যতক্ষণ না ও পুরোপুরি আমার হয় ততক্ষণ। আমার হয়ে গেলে ওকে দেখে রাখার জন্য আমি একাই যথেষ্ট। আপাতত ওকে দেখে রাখার দায়িত্বটা তোদের। পরিপ্রেক্ষিতে শুভ্র কিছুই বলল না। দম টানল সায়ান। শুভ্র মনে মনে মুচকি হাসে। এই পাগলকেও বলতেই চায়নি টুকটুকির ব্যাপারে। পাটা মচকেছে শুধু। মুখ ফসকে বেফাঁস হয়ে বেরিয়ে গিয়েছিল সিঁড়ি থেকে পড়ার কথা। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল এই পাগলের এখানে ছুটে আসার জন্য। পাগলটা ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড সায়ান হোক, তবে সবাই ছোট করে সায়ান ডাকে। পুরো নাম সায়ান হো ইফতেকার। সেই ছোট্টকালের স্কুল লাইফ থেকে ফ্রেন্ডশিপ ওদের। সায়নের একটা ছোট বোন আছে, মেহেরিস মেহের। ওর সাথে শুভ্রের বিয়ে। সম্পর্কটা একটু জটিলতা পেরিয়ে নতুন মোড় নিতে চলেছে। সায়ান একটু ভেবে বলল আবার, শুনলাম তোদের বিয়ের ডেট ফাইনাল করার কথা হচ্ছে। ছ্যাদ করে ওঠে শুভ্র।
গম্ভীরতা ঠেলে ধরফড়িয়ে ওঠে। হোয়াট? সিরিয়াসলি? মানে আমাদের বিয়ের ডেট আমার আর মেহেরের, তোর আর আমার বোনের? সিরিয়াসলি ইয়ার, কে বলল তোকে? ভাবসাব নিয়ে ঘাড় উঁচিয়ে বলল সায়ান। শুনলাম। কেন? তুই জানিস না? বাড়িতে থেকেও খবর রাখিস না এসবের? শুভ্র ছটফটিয়ে বলে, আরে আমার কানে তো এসব কিছুই আসেনি, বাড়িতে তো আলোচনা হয়নি এসব নিয়ে। আব্বুর সাথে কথা হয়েছিল, তখন বলল আব্বু রৌদ্র ফিরেছে, ও থাকতে থাকতেই তোদের বিয়েটা দিয়ে দেবে হয়তো। ও তো ফিরে যাবে, বেশি দিন থাকবে না শুনলাম। এর মানে তোদের বিয়ের আর বেশি দিন নেই। আঙ্কেল আন্টি মানে আমার ফিউচার ফাদার অ্যান্ড মাদার ইন ল আমার বাপ মায়ের সাথে কথা বলেছে এই নিয়ে। কাল মেবি ডেট ফাইনাল করা হবে, সপ্তাহের মাথায় ডেট ফিক্স করা হতে পারে।